2020 সালে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের প্রিলিমস পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো আজ আমরা আলোচনা করে নেব। আজকে পার্ট 1-এ আমরা শুধু 50টি যে জেনারেল স্টাডিজের প্রশ্ন এসেছিল সেটি সম্পর্কে আলোচনা করব, এবং পার্ট 2-এ আমরা কিন্তু 2020 সালে কেপিএসআই পরীক্ষার যে সমস্ত রিজনিং এবং ম্যাথসের প্রশ্নগুলো এসেছিল সেগুলো আলোচনা করব। আজ প্রথমে তাহলে আমরা জেনারেল স্টাডিজের 50টি প্রশ্ন দেখে নিই কী কী এসেছিল, এবং এগুলো থেকে কিন্তু আমরা এবছরও পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো কোশ্চেনটা অ্যানালাইসিস করলে ভালো করে। তো প্রথম প্রশ্ন যেটা দিয়েছিল, ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? তো অ্যান্সারটা কিন্তু সবাই জানি আমরা, কর্ণাটক। ঠিক আছে, তো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নে বলেছে ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? শতকরা পরিমাণ যখন সর্বাধিক বলবে তখন কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে মিজোরাম। ঠিক আছে, মিজোরাম। আর যদি প্রশ্নটা ঘুরিয়ে দিত, শতকরা কথাটা না বলে যদি বলে দিত যে কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক, তখন কিন্তু আমার অ্যান্সার হয়ে যেত মধ্যপ্রদেশ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যখন শতকরা কথাটা বলে দেবে তখন আমার অ্যান্সার হবে মিজোরাম। আর যখন শতকরা না বলে শুধুমাত্র বনভূমির পরিমাণ সর্বাধিক কোথায় বলবে তখন কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ। 4 নম্বর প্রশ্নটি কিন্তু ম্যাথসের প্রশ্ন, তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি, আমরা জেনারেল স্টাডিজের জন্য পরের পেজে চলে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। বলেছে যে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কিন্তু NH44। পূর্বে এটি ছিল NH7। NH7 ছিল পূর্বে ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক, কিন্তু বর্তমানে কিন্তু NH44। NH44-এর দৈর্ঘ্য কিন্তু 3745 কিলোমিটার, এবং এই NH44 জাতীয় সড়কটি জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত NH44, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 3745 কিলোমিটার। 8 নম্বর প্রশ্নে বলেছে যে নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? এখানে কিন্তু গুগল ক্রোম অ্যান্সার হবে না, অ্যান্সার কিন্তু হবে টর, অর্থাৎ টর। 10 নম্বর প্রশ্নে বলেছে মুরির হিন্দোলকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর কিন্তু সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরে কিন্তু হিন্দোলকো ফ্যাক্টরি অবস্থিত, যেটি কিন্তু ঝাড়খণ্ডে এই ফ্যাক্টরিটি অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত মুরির হিন্দোলকো ফ্যাক্টরি, যেটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। 11 নম্বর প্রশ্নে বলেছে যে প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক এই 4 জনের মধ্যে যেই নামগুলো দিয়ে দিয়েছে এর মধ্যে কিন্তু পদ্মবিভূষণ প্রাপক প্রথম ছিলেন সত্যেন্দ্রনাথ বোস। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ বোস কিন্তু প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপকদের মধ্যে অন্যতম একজন ছিলেন। 7 জনকে মোট প্রথম পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু সত্যেন্দ্রনাথ বোস ছিলেন অন্যতম। এরপরের 13 নম্বর প্রশ্নটি বলেছে তেহেরি বাঁধটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তর কিন্তু হবে গঙ্গা বা ভাগীরথীও উত্তর হতে পারতো। ঠিক আছে, গঙ্গা অথবা ভাগীরথী একই নদী, আলাদা আলাদা নামে আলাদা আলাদা জায়গায় প্রবাহিত, তো যে কোনো একটা যদি প্রশ্নে গঙ্গার জায়গায় ভাগীরথী দিয়ে দিত উত্তরে, তো আমরা ভাগীরথীটাকেও ঠিক করতে পারতাম। 15 নম্বর প্রশ্নে বলেছে নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়, অর্থাৎ মিক্সড গ্ল্যান্ড? মিক্সড গ্ল্যান্ড কাকে বলা হয়? মিক্সড গ্ল্যান্ড কিন্তু বলা হয় অগ্নাশয়কে, অর্থাৎ অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থি বলা হয়। ঠিক আছে, পিটুইটারিকে কিন্তু প্রভুগ্রন্থি বলা হয়। আর যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, যকৃৎ, এবং অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, এবং পিটুইটারি কিন্তু প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এর প্রশ্নে আমরা চলে যাই। 17 নম্বর প্রশ্নটিতে বলেছে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকা মহাদেশে কিন্তু আমার পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু আমার উত্তর হবে। 19 নম্বর প্রশ্নটি বলেছে ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? উত্তর কিন্তু দামোদর অববাহিকায়, এবং ঝরিয়া কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় কয়লাক্ষেত্র, ঝরিয়া কয়লাক্ষেত্র, যেটি কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ঝরিয়া কয়লাক্ষেত্র কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় কয়লাক্ষেত্র, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত, এবং এই প্রশ্নটির উত্তর কিন্তু দামোদর অববাহিকায় ভারতবর্ষের 80% কয়লা সঞ্চিত আছে। 21 নম্বর প্রশ্নটার উত্তর আমরা দেখে নিই। কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কিন্তু সিরাজউদ্দৌলা। 23 নম্বর প্রশ্নে বলেছে যে নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? আচ্ছা, ক্যানবেরা, অসলো, আকরা, দামাস্কাস। অসলো কিন্তু উত্তর হবে না, উত্তর কিন্তু হবে দামাস্কাস, যেটি কিন্তু কার রাজধানী? সিরিয়ার রাজধানী। ঠিক আছে, দামাস্কাস কিন্তু সিরিয়ার রাজধানী। আকরা হচ্ছে ঘানার রাজধানী, অসলো হচ্ছে নরওয়ের রাজধানী, এবং ক্যানবেরা হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানী। তো কান্ট্রি ক্যাপিটাল এগুলো তো আমাদের পড়তেই হয়।
এবং সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসে। তো 23 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো আমার দামাস্কাস, সিরিয়া। সবচেয়ে পুরনো বা সবচেয়ে প্রাচীনতম রাজধানী শহর পৃথিবীর মধ্যে কিন্তু সিরিয়ার রাজধানী দামাস্কাস। 24 নম্বর প্রশ্নটিতে বলেছে 4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর কিন্তু হবে আমাজন ও কঙ্গো অববাহিকায় 4 o'clock রেইন দেখতে পাওয়া যায়। ঠিক আছে, 25 নম্বরটা আমরা ছেড়ে যাচ্ছি। আর 26 নম্বর প্রশ্নটা আমরা দেখিনি কি বলেছে। ইন্দ্র 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবার কথা? তো এটি একটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল 2020 সালের, কিন্তু এইটা যে কোশ্চেন পেপারটা আজ আমরা করছি সেটা কিন্তু 2020 সালের। তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 2020 সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো কিন্তু আমরা আজকে আলোচনার মধ্যে রাখবো না, যদিও এটার উত্তর কিন্তু হবে রাশিয়া। ইন্দ্র 2021 কিন্তু রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি। তো বর্তমানে 23 সালে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো ইররেলিভেন্ট হয়ে যায়, তো আমরা এইগুলোর আলোচনা করব না। যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আমরা আজকে আলোচনা করব না, শুধুমাত্র যে স্ট্যাটিক জিকে বা নর্মাল জিকে বা জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরের 30 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখে নিই। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কিন্তু 6 বছর। ভারতবর্ষের সব রাজ্যে কিন্তু বিধান পরিষদ নেই। কোন কোন রাজ্যে ভারতবর্ষের বিধান পরিষদ রয়েছে সেটাও কিন্তু তোমরা পলিটি থেকে পড়ে নিতে পারো। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কিন্তু 6 বছর। আচ্ছা, চলে যাচ্ছি 32 নম্বর প্রশ্নটিতে। সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? অ্যান্সার কিন্তু হবে অপশন এ -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 273.15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই কথাটাকেই যদি সেলসিয়াস স্কেলে না বলে ফারেনহাইট স্কেলে বলে দিত তখন কিন্তু তার মান হতো, অর্থাৎ ফারেনহাইট স্কেলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের মান কিন্তু -460 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াস স্কেলে অ্যাবসলিউট জিরো তাপমাত্রার মান হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, এবং ফারেনহাইট স্কেলে অ্যাবসলিউট জিরো তাপমাত্রার মান কিন্তু -460 ডিগ্রি ফারেনহাইট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবছরের জন্য। পরের প্রশ্নে আমরা চলে যাই। 34 নম্বর প্রশ্নে বলেছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, ট্রম্বেতে অবস্থিত। ট্রম্বেতে কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত। হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসারে কিন্তু ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মহারাষ্ট্রে, উত্তর হবে মহারাষ্ট্রে অবস্থিত। অ্যাকচুয়াল জায়গাটার নাম কিন্তু ট্রম্বেতে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা চলে যাচ্ছি 36 নম্বর প্রশ্ন। হায়দ্রাবাদে জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? অপশন কিন্তু এ হবে না, অপশন কিন্তু হবে সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি এই নামেও কিন্তু অনেক সময় এটা এই শর্ট নামেও কিন্তু এটাকে ডাকা হয় এসবিপি এনপিএ, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি কিন্তু হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের নাম। পরের প্রশ্নটা দেখি আমরা, 37 নম্বর প্রশ্ন। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হয়? সঠিক উত্তর দেওয়া আছে, সঠিক উত্তর কিন্তু লর্ড কর্নওয়ালিসের আমলে প্রত্যেকটি থানা ভারতবর্ষের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এর অধীনে পরিচালিত হওয়া শুরু হয়। 39 নম্বর প্রশ্নটিতে বলেছে ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে? অপশন কিন্তু হবে আমার অপশন এ অ্যাডভোকেট জেনারেল। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাডভোকেট জেনারেল কিন্তু রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা। যদি এটাই রাজ্যের না বলে দেশের বা কেন্দ্রের বলে দিত তখন কিন্তু আমার অ্যান্সার হয়ে যেত অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের পরে কিন্তু কেন্দ্রে থাকে সলিসিটর জেনারেল, এবং রাজ্যে কিন্তু সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা হলেন অ্যাডভোকেট জেনারেল। এটা কিন্তু অনেকেরই ভুল হয়ে যায়। তো অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্তা, এবং কেন্দ্রের সর্বোচ্চ আইন বিষয়ক কর্তা কিন্তু অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের পরে কিন্তু কেন্দ্রে থাকে সলিসিটর জেনারেল। এই জিনিসগুলো আমাদের পলিটি পড়ে পড়ে ক্লিয়ার করে নিতে হবে। 40 নম্বর প্রশ্নটাকে আমরা স্কিপ করছি কারণ এটা কিন্তু সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বলে আমরা ইররেলিভেন্ট এখন আমাদের কাছে, তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি একদম 43 নম্বর প্রশ্নে। 43 নম্বর প্রশ্নে কি বলেছে যে অ্যামিবার দেহে কোষ বিভাজনের প্রক্রিয়া কোনটি? অর্থাৎ অনসার কিন্তু হবে অ্যামাইটোসিস। নিম্ন যে সমস্ত শ্রেণীভুক্ত যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদের দেহে কিন্তু অ্যামাইটোসিস অর্থাৎ এককোষী। অ্যামিবা কিন্তু আমরা জানি একটি এককোষী প্রাণীর নামও অনেক সময় আমাদের জানতে চায়, তো অ্যামিবা কিন্তু একটি এককোষী প্রাণী যার গমনাঙ্গ কিন্তু অনেক সময় জানতে চায়। অ্যামিবার গমনাঙ্গের নাম ক্ষণপদ। 45 নম্বর প্রশ্নে বলেছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? অ্যান্সার কিন্তু পালিতে। অর্থাৎ বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ছিল সেগুলো বা বৌদ্ধ সময়কালে যে সমস্ত গ্রন্থগুলো লেখা হয়েছিল সেগুলো কিন্তু বেশিরভাগই পালি ভাষাতেই
বা পালি লিপিতেই লেখা হয়েছিল। তো 45 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে পালি। 46 নম্বর প্রশ্নটা দেখে নিই, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামে নামাঙ্কিত হয়েছিলেন? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার মানিকচাঁদ। মানিকচাঁদ কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামে নামাঙ্কিত হয়েছিলেন। 48 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটাও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটাকে আমরা স্কিপ করছি। 50 নম্বর প্রশ্নটি বলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? এটাও আমার কারেন্ট অ্যাফেয়ার্স বলে আমরা এটাকে স্কিপ করলাম। তো আমরা চলে আসি 52 নম্বর প্রশ্নে। 52 নম্বর প্রশ্ন কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? আমরা অনেকেই হয়তো গঙ্গায় ঠিক করব, কিন্তু গঙ্গা নদী কিন্তু দীর্ঘতম নয়। নিম্নোক্ত নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী কিন্তু সিন্ধু, কিন্তু তবুও ভারতবর্ষের দীর্ঘতম এই জিনিস, এখানে একটু কিছু জিনিস ক্লিয়ার করতে হবে। সবচেয়ে আগে জেনে নিই দুটো নদীর দৈর্ঘ্য কত। গঙ্গা নদীর দৈর্ঘ্য কিন্তু খুব সহজেই মনে রাখা যায়, 25 দুটো 25 পরপর লিখবো, তারপরে কিলোমিটার লিখে দেবো। গঙ্গা নদীর দৈর্ঘ্য কিন্তু 25 কিলোমিটার, অর্থাৎ 2525। আর সিন্ধু নদের দৈর্ঘ্য কিন্তু সেখানে 3200 কিলোমিটার। তো বোঝাই যাচ্ছে দীর্ঘতম নদী কিন্তু সিন্ধু। কিন্তু যদি কোনোভাবে জানতে চায় যে ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটা, ভারতবর্ষের দীর্ঘতম নদী, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। কারণ গঙ্গার বেশিরভাগ অংশটা বা গঙ্গার বেশিরভাগ অংশই বলা চলে যে গঙ্গা কিন্তু ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত। সেখানে সিন্ধু কিন্তু পাকিস্তান সহ বেশ কিছু অন্য দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সিন্ধু মানে গঙ্গার থেকে সিন্ধু কিন্তু ভারতবর্ষে কম এলাকা জুড়ে প্রবাহিত হয়েছে, সেই কারণে গঙ্গা ভারতবর্ষের দীর্ঘতম নদী, কিন্তু অ্যাজ আ হোল কিন্তু সিন্ধু সবচেয়ে বড় দীর্ঘতম নদী দৈর্ঘ্য অনুসারে। 54 নম্বর প্রশ্নটা বলেছে পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার টেবিল টেনিস। মৌমা দাস কিন্তু টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। কিন্তু এই বছর কিন্তু মৌমা দাসের জায়গায় আরও দুজন বাঙালি টেবিল টেনিস প্লেয়ারের নাম, মহিলা টেবিল টেনিস প্লেয়ারের নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দুজনের নাম হলেন ঐহিকা মুখোপাধ্যায়, ঐহিকা এবং সুতীর্থা মুখোপাধ্যায়। এরা কিন্তু এই বছর এশিয়ান গেমসে কিন্তু ব্রোঞ্জ মেডেল লাভ করেছে। ওয়েস্ট বেঙ্গলের নৈহাটির বাসিন্দা ঐহিকা এবং সুতীর্থা মুখোপাধ্যায়। তো পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাসের জায়গায় কিন্তু মৌমা দাস নামটা পাল্টে আমাদের কিন্তু ঐহিকা এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নামও আমরা দেখতে পারি, যারা আমাদের বাংলাকে গর্বিত করেছে আন্তর্জাতিক স্তরে। সেই ঐহিকা এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নামও কিন্তু আমরা এবছর দেখতে পারি। সঠিক উত্তর কিন্তু হবে টেবিল টেনিস। মৌমা দাসও টেবিল টেনিস, ঐহিকা, সুতীর্থা মুখোপাধ্যায়, এছাড়া আরও অনেক নাম বলতে পারি আমরা। মনিকা বাত্রা রয়েছে, অর্চনা শরৎ কামাল রয়েছে, এরা কিন্তু টেবিল টেনিসের খুব ইম্পর্টেন্ট নাম পরীক্ষায় আসার জন্য। 55 নম্বর প্রশ্নটা বলেছে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? অ্যান্সার কিন্তু আমার হয়ে যাবে চতুর্থ তপশিলে এই কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। 57 নম্বর প্রশ্নে আমরা চলে আসছি। 57 নম্বর প্রশ্নটিতে বলেছে তুঙ্গাভদ্রা কোন নদীর উপনদী? সঠিক কিন্তু কৃষ্ণা নদীর উপনদী। এর মধ্যে একটা, এই চারটে অপশনের মধ্যে আমরা একটু আলোচনা করে নিই। গোদাবরীকে কিন্তু বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, ঠিক আছে? গঙ্গার মতোই কিন্তু গোদাবরীও দক্ষিণ ভারতের মানুষদের কাছে একটি পবিত্র নদী। আর এই 57 নম্বর প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে কৃষ্ণা নদী, অর্থাৎ তুঙ্গাভদ্রা কিন্তু কৃষ্ণা নদীর একটি উপনদী। 61 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার কান্ডালা। মুম্বাই কিন্তু নয়, কান্ডালা সঠিক উত্তর। কান্ডালা কিন্তু গুজরাটে অবস্থিত। গুজরাটের কান্ডালা কিন্তু শুল্কমুক্ত বন্দর, ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কিন্তু কান্ডালা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 62 নম্বর প্রশ্নের উত্তরটা যদিও অঙ্কের উত্তর, আমি একবার বলে দিই, কারণ এটা জেনারেল নলেজ হিসেবে অনেক সময় আসে। দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? তো মনে রাখতে হবে 1 থেকে 100 অবধি কিন্তু 25টি মৌলিক সংখ্যা আছে। সেখান থেকে আমি যদি দেখি এক অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা আছে, 2, 3, 5, 7, এই চারটে মৌলিক সংখ্যা আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমার 21। দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? দুটি অঙ্কের মৌলিক সংখ্যা আছে কিন্তু 21টি। 63 নম্বর প্রশ্নটি বাংলা সাহিত্য জগৎ থেকে আসা একটি প্রশ্ন। বলেছে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? অপশানে আছে কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কিন্তু ছিল ধূমকেতু, এবং যার আরেকটি নাম ছিল কিন্তু ব্যাঙাচি। ব্যাঙাচি নামেও তিনি কিন্তু লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। সত্যজিৎ রায়কে আমরা মানিক রায় বলেও জানি, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কিন্তু নীললোহিত। খুব ইম্পর্টেন্ট, নীললোহিত কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডাইভার্স ফিল্ড থেকে কিন্তু কোশ্চেন এসছে। স্পোর্টস থেকে কোশ্চেন এসছে, বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসছে, ইতিহাস ভূগোল সমস্ত সাবজেক্ট বা সমস্ত টপিককে কিন্তু
কভার করা হয়েছিল 2020 সালের কলকাতা পুলিশ এসআই এক্সামে। তো কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো কিন্তু আমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে। 70 নম্বর প্রশ্নে বলেছে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কিন্তু ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ কিন্তু ইনফ্লুয়েঞ্জা, তাই এটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়, তাই এটা ইনফ্লুয়েঞ্জা আমার সঠিক উত্তর হয়ে যাবে। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া ঘটিত রোগের যে লিস্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে, অর্থাৎ 74 নম্বর প্রশ্নে বলেছে মানব শরীরের কোন অংশে রক্তে জমাট বাঁধে না? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার মস্তিষ্ক। 75 নম্বর প্রশ্নটা বলেছে একটি কারেন্ট অ্যাফেয়ার সবু, এটাও আমাদের স্ট্যাটিক জিকে হিসাবে এটা আসতে পারে। সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? অ্যান্সার কিন্তু হয়ে যাবে তীরন্দাজি। দীপিকা কুমারীর সঙ্গে আরেকটা নাম কিন্তু অটোমেটিক চলে আসে, সেটা হচ্ছে অতনু দে। অতনু দে হচ্ছে দীপিকা কুমারীর স্বামীর নাম, যিনিও কিন্তু একজন তীরন্দাজ এবং যিনিও কিন্তু ভারতবর্ষকে অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে। তো অতনু দেও কিন্তু দীপিকা কুমারীর মতো একজন তীরন্দাজির সঙ্গে যুক্ত। 78 নম্বর প্রশ্নটি বলেছে যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের চাপ দ্রুত হ্রাস পায় তবে তা দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? অর্থাৎ পারদস্তম্ভের যদি দ্রুতভাবে হ্রাস পায় তখন কিন্তু সেটা বোঝায় ঝড়ের সম্ভাবনা। 82 নম্বর প্রশ্নে বলেছে নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? অ্যান্সার কিন্তু আমার হবে নেপচুন, অপশন ডি। 83 নম্বর প্রশ্নে বলেছে সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝানো হয়? অ্যান্সার কিন্তু হবে আমার পেট্রোকেমিক্যাল শিল্প। পরের প্রশ্নে যাই। 85 নম্বর প্রশ্নে বলেছে টর কিসের একক? টর কিন্তু আমাদের প্রেসারের একক। টর আমাদের প্রেসারের একক, গতি নয়, টর আমাদের প্রেসারের একক। পরের প্রশ্ন দেখি আমাদের কি আছে। 88 নম্বর প্রশ্নটি বলেছে কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? রোম্যান্সিং উইথ লাইফ কিন্তু দেবানন্দের আত্মজীবনী। দেবানন্দের আত্মজীবনী, বিশ্ববিখ্যাত অভিনেতা দেবানন্দ, তার আত্মজীবনীর নাম কিন্তু রোম্যান্সিং উইথ লাইফ। 89 নম্বর প্রশ্নটিতে চলে আসি। মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতাকে? মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতা কিন্তু বিশাখ দত্ত এবং শূদ্রকের লেখা যে নাটক সেটির নাম হচ্ছে মৃচ্ছকটিক। কলহনের লেখা কাশ্মীরের ইতিহাস নিয়ে রাজতরঙ্গিনী, খুব বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন রাজতরঙ্গিনী, এবং কালিদাসের তো বহু বই আছে বলে আমরা জানি, যেগুলো হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূত কুমার সম্ভব হবে, সমস্ত অনেক বই রয়েছে কালিদাসের, কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা কিন্তু বিশাখ দত্ত। 92 নম্বর প্রশ্নটায় বলেছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? অ্যান্সার কিন্তু হবে আমার স্টকিং করা বলা হয় ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করা। অর্থাৎ কম্পিউটার থেকেও কিন্তু আমাদের 2-3টে প্রশ্ন এসে গেছে। তো আমাদের সমস্ত সাবজেক্টকে কভার আপ করা হয়েছে কলকাতা পুলিশের এসআই পরীক্ষা। তো এইরকমভাবেই আমাদের কিন্তু আমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে হবে যাতে সমস্ত সাবজেক্টকে আমরা কভার করে পড়াশোনা করতে পারি। তো কত সালে 93 নম্বর প্রশ্নটায় বলা আছে কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা? তো অ্যান্সার যেগুলো রয়েছে তার মধ্যে একটু ভুল আছে। 1987 সালে কিন্তু ইউনেস্কো দ্বারা পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা, কিন্তু অপশানে কিন্তু সেগুলো দেওয়া নেই, তাই আমরা কিন্তু অপশান সিকেই কারেক্ট বলে ঠিক করবো, অর্থাৎ 1989 কিন্তু আমার সঠিক উত্তর। এই কোশ্চেনটার রেসপেক্টে আর এই অ্যান্সারগুলোর রেসপেক্টে 1989কে আমাদের সঠিক উত্তর বলে মেনে নিয়ে এগোতে হবে। 96 প্রশ্নটিতে বলেছে ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? অ্যান্সার কিন্তু হবে আমার মিথেন হাইড্রেট। ফায়ার আইস বলতে মিথেন হাইড্রেটকে বোঝানো হয়। আচ্ছা, 98 প্রশ্নটা দেখি। 98 প্রশ্নটিতে বলেছে 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বোস প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার অপশন ডি সিঙ্গাপুর। সিঙ্গাপুরে কিন্তু 1943 সালের 21শে অক্টোবর সুভাষচন্দ্র বসু আরজি হুকুমত ই আজাদ হিন্দ ই আজাদ হিন্দ নামে একটি ভারতবর্ষে প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন। 99 নম্বর প্রশ্নে দেওয়া আছে তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার সতীশচন্দ্র সামন্ত, অর্থাৎ কৃষ্ণ দিয়ে। তো এই
সতীশ ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তমলুকের জাতীয় সরকার মানে মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। তো এইগুলো ছিল মোট 50টা প্রশ্ন, মোটামুটি 50টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কয়েকটা প্রশ্নকে বাদ দিয়ে। তো এর পরের পার্টে আমরা নিয়ে আসবো যে ম্যাথস এবং রিজনিংয়ের যে সমস্ত প্রশ্নগুলো কেপি এসআই এর 2020 পরীক্ষা এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং সেগুলোকে বিস্তারিতভাবে করে দেখাবো কত সহজে তাড়াতাড়ি করে আমরা করতে পারি। আজকের ফার্স্ট পার্টটা ছিল জেনারেল স্টাডিজের সমস্ত প্রশ্ন, বিগত বছরের 2020 সালের সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আলোচনা করলাম আজকের ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও ভিডিওটা। কলকাতা পুলিশের এসআই, পিএসসি ফুড এসআই, এছাড়াও মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। ধন্যবাদ।